ওয়েলকাম টু কেপি জেনিত একাডেমি। আজ ভূগোলের ক্লাসে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে বায়ুমণ্ডল উপাদান ও স্তর সেই সম্বন্ধে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করা হবে। তাই ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের বায়ুমণ্ডল, আমরা পৃথিবীতে যে জায়গাতে আমরা অবস্থান করছি সেটা হলো পৃথিবীর ঠিক আমরা উপরিভাগে বসবাস করছি। এই উপরিভাগের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়বীয় পদার্থ পৃথিবীকে গ্যাসীয় আবরণ, যেটা পৃথিবীকে বেষ্টন করে আছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এর বিস্তার 10,000 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে অনেক উপাদান আছে, যেমন হচ্ছে গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাসগুলো আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রভৃতি বিভিন্ন গ্যাসীয় উপাদান এর মধ্যে আছে। তাছাড়া কি আছে? এর মধ্যে আছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প, যে সূর্যালোক পতিত হয় তার জলভাগ থাকে, তার থেকে জলীয় বাষ্প হয়। তাছাড়া কি আছে? কঠিন, কিছু কঠিন পদার্থ আছে। কঠিন কণাগুলো হচ্ছে খুব সূক্ষ্ম কণা, যেগুলো বাতাসের সাথে ভেসে বেড়ায়। কঠিন কণাগুলো যেমন কিছু লবণ কণা, তাছাড়া ধূলিকণা প্রভৃতি, এগুলো কি বায়ুমণ্ডলের সাথে মিশে আছে। দেখা গেছে কি যে যত নিচের দিকে ভূপৃষ্ঠের কাছাকাছি তত তার বায়ুর ঘনত্ব বেশি। যত আমরা উপরের দিকে যাব 10,000 কিলোমিটার, 10,000 কিমি, তো যত উপর দিকে যাব তার ঘনত্বটা কম, কারণ তার ওখানে উপাদানগুলো কম পরিমাণে থাকে। এইসব উপাদানগুলি বায়ুমণ্ডলে মিশে আছে। তাই তার ভিত্তিতে কি হয়, উষ্ণতা দেখা গেছে কি বিভিন্ন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতা পরিবর্তিত হয়। তাই বায়ুমণ্ডল উষ্ণতার পরিবর্তন প্রকৃতির মাধ্যমে একে 6টা ভাগে ভাগ করা যায়। যে ফার্স্ট, যে ভূপৃষ্ঠের যে কাছাকাছি যে স্তর, সেটা হলো ট্রোপোস্ফিয়ার। তারপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তারপরে আছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। 6 নম্বর লাস্ট, যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে ভাগ। তাছাড়া বায়ুমণ্ডলের আরেকটা ভাগ আছে, যেটাকে মানে রাসায়নিক গঠন অনুযায়ী যে ভাগটা করা হয়, সেটা দুটো ভাগ আছে। একটা হচ্ছে সমমণ্ডল, আর দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে বিষমমণ্ডল। বায়ুমণ্ডলের যে রাসায়নিক সমমণ্ডলে কি হয়, তার যেসব গ্যাসীয় উপাদানগুলো থাকে তার ঘনত্বগুলো সব এক ঠিক অনুপাতে থাকে, কিন্তু বিষমমণ্ডলে তাদের অনুপাতগুলো চেঞ্জ হয়। এটা হচ্ছে 0 থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তার, এবং বিষমমণ্ডলের বিস্তার হলো 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। তাহলে সমমণ্ডলের সমস্ত যে গ্যাসের উপাদান, তার আয়তন, তার অনুপাতটা এক থাকে। বিষমমণ্ডলে কিন্তু সেই অনুপাতটা এক থাকে না। আর ট্রোপোস্ফিয়ার, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যত যাব, সেটা হচ্ছে সব থেকে নিচের যে স্তর, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 13 থেকে 16 কিলোমিটারের মধ্যে গড় বিস্তার হচ্ছে, তার 13 থেকে 16 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারের উলম্ব বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার, এবং এটা হবে মেসোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটারের পর থেকে শুরু হবে, এবং এটা হবে 80 কিলোমিটার পর্যন্ত। থার্মোস্ফিয়ার হবে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার। এক্সোস্ফিয়ার 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার, এবং ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে 750 কিলোমিটার থেকে একবারে সর্বোচ্চ স্তর 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা এরপর প্রশ্ন উত্তর, এখানে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে বাকি সব অংশগুলি আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটি আছে,
ট্রোপোস্ফিয়ার উচ্চতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে? ট্রোপোস্ফিয়ার উচ্চতা আমরা দেখলাম কি যে বায়ুমণ্ডলে প্রথমে একটি ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের সব থেকে যে নিচের স্তর সেটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নিচের স্তর সেটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নিচের স্তরটা হলো ট্রোপোস্ফিয়ার। কিন্তু এই ট্রোপোস্ফিয়ার সব জায়গাতে সমান নয়। পৃথিবীর সব জায়গাতে ট্রোপোস্ফিয়ার বিস্তার, এখানে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, আর এটা হলো মেরু অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলে দেখা যাচ্ছে ট্রোপোস্ফিয়ারের বিস্তার হচ্ছে প্রায় 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে বিস্তার 13 কিলোমিটার, আর মেরু অঞ্চলে এর বিস্তার হচ্ছে কম, 8 কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সব জায়গায় সেখানে বেশি, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তা আমাদের অপশন আছে মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, কর্কটীয় অঞ্চল। মেরু অঞ্চল হচ্ছে 8 কিলোমিটার, নিরক্ষীয় অঞ্চল হচ্ছে 18 কিলোমিটার, আর কর্কটীয় অঞ্চল এটা হলো 13 কিলোমিটার। তাহলে দেখতে পাচ্ছি ট্রোপোস্ফিয়ার উচ্চতা আমাদের সব থেকে বেশি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল। নেক্সট কোশ্চেন, যে ট্রোপোপজ হলো ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা, ট্রোপোস্ফিয়ার নিম্নসীমা, এক্সোস্ফিয়ার, না কোনোটিই নয়? তার ট্রোপোপজ কি? আমরা দেখলাম যে ভূপৃষ্ঠের সব থেকে নিম্ন স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এই অঞ্চলটা হলো ট্রোপোস্ফিয়ার। কিন্তু ট্রোপোস্ফিয়ারে কি হয়, যত উচ্চতা বাড়ে তত কি এর উষ্ণতা কমতে শুরু করে, যত উচ্চতা বাড়ে এর উষ্ণতাটা বাড়তে থাকে। কিন্তু একটা অঞ্চল আছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে, একটা অঞ্চল আছে যে অঞ্চল উষ্ণতার কোনরূপ পরিবর্তন হয় না, এই অঞ্চলটাতে কি থাকে, একই অঞ্চল থাকে। তাহলে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে একটা অঞ্চল থাকে যে অংশে কোনরূপ উষ্ণতার পরিবর্তন হয় না। তারপরে যে স্তরটা থাকে ট্রোপোস্ফিয়ার, তারপরের অংশ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রোপোপজ হচ্ছে কি ট্রোপোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বসীমাটা, এটা হলো ট্রোপোপজ। তাহলে ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা হবে অ্যান্সার। ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা হচ্ছে অ্যান্সার, ট্রোপোপজ হবে ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা, ট্রোপোস্ফিয়ারের নিম্নসীমা হবে না, এক্সোস্ফিয়ার ঊর্ধ্বসীমা হবে না। তবে নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে থাকে? এই মাত্র আমি যেটা বলছিলাম যে ট্রোপোস্ফিয়ারে যত আমার উচ্চতা বাড়তে শুরু করবে তত কি উষ্ণতাটা কমতে, এই গড় কত ধরা হয়েছে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। এই 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে, সেটাকে বলা হচ্ছে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের গড় বলা হয়। এই 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বাড়ে। তাই বায়ুমণ্ডলে কোন স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে সেলসিয়াস কমতে থাকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমাদের অ্যান্সার হয়ে যাবে সব থেকে যে নিচের স্তর সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তর দ্বারা শোষিত হয়? সূর্য থেকে যে বেগুনি রশ্মি আসে আমরা জানি যে প্রথমে স্তর বলেছিলাম ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটা অঞ্চল আছে যেখানে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে একটা অঞ্চল আছে যেখানে হচ্ছে সূর্য থেকে যে আগত অতি বেগুনি রশ্মি সেটাকে শোষণ করে নেয়। তার জন্য সেই ওজোন স্তর, সেই স্তরটাকে বলা হচ্ছে কি প্রকৃতির সৌর পর্দা বলা হয়। তাহলে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি আমাদের অবস্থান করছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, তাই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তর উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? তো বায়ুমণ্ডলে যখন উল্কাপিণ্ডগুলো প্রবেশ করে তখন আমাদের পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগে যে বায়ুমণ্ডলের স্তর আসে, এর ঢোকার পর কি হয়, কিছু আসার পর সেখানে পুড়ে ঘর্ষণজনিত কারণে তাপ বেশি পায় এবং সেখানে পুড়ে ছাই হয়ে যায়। তো এখানে যে অপশন আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই স্তরগুলোর মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে মেসোস্ফিয়ার স্তর, এবং মেসোস্ফিয়ার স্তরে কি হবে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ, আমরা দেখলাম যে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প এবং কঠিন কণা দ্বারা গঠিত। তো বায়ুমণ্ডলে যেসব গ্যাসগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি আছে নাইট্রোজেন, তারপরে আছে অক্সিজেন। এগুলো ছাড়াও আরো অনেক গ্যাস আছে, তার মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড পরিমাণ হলো 0.033%, এটা হবে এর অ্যান্সার।
বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান। বায়ুমণ্ডলের স্থায়ী উপাদান কি? আমরা যখন বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো আলোচনা করেছিলাম, যে উপাদান, তাহলে উপাদান স্থায়িত্বের ভিত্তিতে যদি উপাদান বায়ুমণ্ডলে যেসব উপাদানগুলো আছে, উপাদানগুলোকে যদি আমরা স্থায়িত্বের ভিত্তিতে আমরা দেখি, তো দুরকম পাবো। স্থায়িত্বের ভিত্তিতে দুটো পাবো। একটা হচ্ছে প্রায় স্থায়ী, একটা হচ্ছে প্রায় স্থায়ী গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান, আর এটা হচ্ছে পরিবর্তিত গ্যাসীয় উপাদান। তো দেখা যায় প্রায় স্থায়ী বলতে যে বায়ুমণ্ডলে যেসব উপাদানগুলো আছে গ্যাসেস, সেগুলো কি হয়, কিছু তাদের পরিমাণটা কখনোই চেঞ্জ হয় না, প্রায় একইভাবে স্থায়ী থাকে। যেমন নাইট্রোজেন প্রায় স্থায়ী হচ্ছে নাইট্রোজেন, আর কি হবে, আর হবে অক্সিজেন। এগুলো কি হয়, নাইট্রোজেন, অক্সিজেন প্রভৃতিগুলো বায়ুমণ্ডলের কোনো সময়তে গ্যাসীয় উপাদানগুলো স্থায়ীভাবে থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। আর একটা পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান যেমন কি আছে, কার্বন ডাই অক্সাইড হবে, মিথেন হবে, এই সবগুলো কি হয়, ওদের পরিমাণটা চেঞ্জ হতে থাকে। তাই এখানে কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে একটি স্থায়ী উপাদান, বায়ুমণ্ডলে স্থায়ী উপাদান হয়ে যাবে কি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ওজোন, জলীয় বাষ্প। আমরা দেখবো যে সবই কার্বন ডাই অক্সাইড পরিবর্তিত হয়, অক্সিজেন, ওজোন পরিবর্তিত, জলীয় বাষ্পটা পরিবর্তিত হয়। তাহলে পরিবর্তিত হয় যে স্থায়ীভাবে থাকে, তাই এইটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এর অ্যান্সার হবে অপশন বি, অপশন বি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? আমরা জানি যে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যে সূর্য থেকে সরাসরি সে বায়ুমণ্ডলকে আগে উত্তপ্ত করার আগে কি হয়, সেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর তারপরে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তো এখানে অনেকগুলো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে পরিবহন, পরিচলন, বিকিরণ, অ্যাডভেকশন। প্রথমে আসছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি কি হয়, বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে প্রথমে ভূপৃষ্ঠ পতিত হয়, বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তারপরে হচ্ছে পরিবহনকে প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পরে এগুলো গাছের অণুগুলো সব কি উত্তপ্ত হয়ে গেল, তারপরে কি সে তাপ দিল, এরপরে তারপরে স্তর এইভাবে যদি একটা একটা স্তর যদি উত্তপ্ত হয়ে যায়, তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবহন। আর পরিচলন কি হয়, প্রথমে কি হয়, যখন সূর্যালোক কোনো একটা জায়গায় পতিত হলো, সেই জায়গার বায়ুমণ্ডল উষ্ণ হয়ে গেল, উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠলো, এখানে যে শীতল বাতাস আছে তাকে উষ্ণতা করতে, তখন এখানে যখন এই বাতাসটা উষ্ণ হয়ে যাবে, তখন এ কি করবে, যখন যে শীতল বাতাসটা ভারী, তখন কি হবে, সেটা এখানে নেমে আসবে। তাহলে কি হলো, এখানের বাতাস যখন উষ্ণ হয় হালকা হয় উপরে উঠলো, উপরে ওঠার ফলে কি হলো, এখানে যে শীতল বাতাস সে ভারী সে নিচে নামলো। এইভাবে এই প্রক্রিয়া চলার ফলে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, সেটাকে বলা হচ্ছে পরিচলন। আর অ্যাডভেকশন কি হয়, কোনো একটা জায়গায় উচ্চচাপ নিম্নচাপ, যেমন এখানে যদি উচ্চচাপ থাকে, এখানে নিম্নচাপ থাকে, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল, বা কি হয়, কোনো একটা অনুভূমিক যে বায়ুর প্রবাহ হয়, অনুভূমিক যে শীতল বাতাস যেখানে ঠান্ডা আছে এক জায়গায়, কি হলো উষ্ণ বাতাস, এক জায়গায় শীতল বাতাস। তো কি হয়, এই উষ্ণটা থাকে শীতল বাতাস দিকে ছুটে আসে, এবং শীতলটা উষ্ণতার দিকে চলে যায়, দিয়ে কি হয়, এই অনুভূমিক ভাবে যে বায়ুমণ্ডল উত্তপ্ত করে, সেটাকে বলা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। কিন্তু এইসব পদ্ধতিগুলোর মধ্যে সব থেকে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে সব থেকে বেশি পরিমাণে উত্তপ্ত হয়। তাই আমাদের এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয়, আমরা বায়ুমণ্ডলের যে কোন সময়তে সর্বোচ্চ উষ্ণতা বেশি হয়, তো দেখা যাবে কি, যে আমাদের যখন সকাল হয় তখন উষ্ণতা স্বাভাবিকভাবে কম থাকে, পরবর্তীকালে যত দিন বেশি হয় তত উষ্ণতা বাড়তে থাকে। তো একটা সময় আসে যে দিনের বেলায় সব থেকে বেশি কি হয়, দুপুর 2টোর সময়তে উষ্ণতা সব থেকে বেশি হয়, তাই বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয় দুপুর 2টোর সময়। অ্যান্সার তাই অপশন ডি, অপশন ডি হবে এর উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের যে শীতলতম স্তর কোনটি? তবে বায়ুমণ্ডলের সবে স্তরের একই রকম উষ্ণতা থাকে না, কোন স্তরটা উষ্ণতা বেশি হয়, কোন স্তরটা উষ্ণতা কম হয়। কোন স্তর দেখা গেছে যেমন
ট্রোপোস্ফিয়ার কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। আবার তারপরের যে স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বেড়ে যায়। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন তার ঘনত্ব থাকে এবং তার কোন স্তরে কি অতিবেগুনি রশ্মি শোষণ করা হয় হয় এর ফলে কি হয়, তার উষ্ণতা বাড়ে বা কোনো জায়গাতে কমে। সেই অনুযায়ী দেখা যায় কি যে সব স্তরের উষ্ণতা সমান হয় না। এখানে কোশ্চেন আছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, মানে সব থেকে শীতলতম স্তর কোনটি? দেখা যাচ্ছে মেসোস্ফিয়ারের উষ্ণতা হয় -93 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়। তাই আমাদের সব স্তরগুলির তুলনায় উষ্ণতা সব থেকে কম থাকে মেসোস্ফিয়ার। তাই আমাদের বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটি উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হবে এর অ্যান্সার। জেট বিমান, এটা জেট হবে। জেট বিমান, জেট বিমান কোন স্তরের ভিতর দিয়ে চলাচল করে? জেট বিমান দেখা গেছে কি জেট বিমান খুব একটা বেশি উচ্চতায় নয়, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে। তাই এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হবে এর অ্যান্সার। কৃত্রিম উপগ্রহ কোন স্তরে পাঠানো হয়? আমাদের কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয় এবং সেই স্থান থেকে কি করা হয়, পর্যবেক্ষণ করা হয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। সেই কৃত্রিম উপগ্রহগুলো যে স্তরে পাঠানো হয়, তো এখানের মধ্যে যে অপশন আছে এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এর এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়। এক্সোস্ফিয়ার হবে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডল কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডল কোন স্তরকে শান্ত মণ্ডল? অপশন আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, প্রথমে ট্রোপো, স্ট্র্যাটো, তারপরে মেসো। তো দেখা যায় যে বায়ুমণ্ডলের সব থেকে যাবতীয় যে ঘটনা, তার ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত যা কিছু হয় সব কিছু হয় এই সব থেকে নিচের স্তর, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার স্তরে কি হয়, সব থেকে বেশি হয়। তার জন্য এই যে ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল মানে এখানে সব থেকে বেশি অশান্ত থাকে, সব থেকে বেশি থাকে, তার জন্য ট্রোপোস্ফিয়ার। তার উপরের যে স্তর, এই স্তরে কোনো জলীয় বাষ্প মেঘ থাকছে না, তার জন্য এখানে কোনো রকম বায়ুমণ্ডলীয় যে ঘটনা, সেই বায়ুমণ্ডলীয় ঘটনাগুলো এখানে ঘটে না। সমস্ত বায়ুমণ্ডলীয় ঘটনা ঘটছে ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরটাতে আমরা বসবাস করছি, ট্রোপোস্ফিয়ার, সেই স্তরে এখানে দেখা যায়। কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো রকম যা ঘটনা দেখা যায় না, এটা পুরোপুরি শান্ত থাকে। তাই এর অপর নাম বলা হয় শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল। তাই বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তাহলে শান্ত মণ্ডল বলা হবে যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এর মধ্যে কি হবে, অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যান্সার। এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারটা হবে শান্ত মণ্ডল বলা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলে কোন স্তরে বাধা পেয়ে আবার ফিরে আসে? যে রেডিও তরঙ্গগুলো থেকে সিগন্যাল হয়, সেগুলো কি হয়, যে পৃথিবীর যে বায়ুমণ্ডলগুলো আছে বায়ুমণ্ডলে যায় এবং তারপরে কি হয়, সেই জায়গা থেকে ফিরে চলে আসে। তো ফিরে কেন আসে? তা সেই জায়গাতে কি হয়, কণাগুলো যে ওখানে যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেগুলো বিভিন্ন রকমের গ্যাস, সেগুলো কি আয়নিত অবস্থায় থাকে এবং সেই আয়নিত অবস্থায় থাকার জন্য সেখানে কি রেডিও তরঙ্গগুলো যায় এবং প্রতিফলিত আবার কি হয়, ভূপৃষ্ঠে ফিরে আসে প্রতিফলন করে। কোনো জায়গায় রেডিও তরঙ্গ যাবে সেই স্তরে, এই স্তরটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার। যে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এর মধ্যে আয়োনোস্ফিয়ার স্তরে কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। তাই অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কিসের উপস্থিতিতে আকাশের রং নীল হয়? আমরা আকাশকে নীল দেখি, তো সেটা কি, কিসের উপস্থিতির জন্য বায়ুমণ্ডল কি এমন আছে তার জন্য কি বায়ুমণ্ডলের হয়? তো বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধূলিকণাও থাকে, জলীয় বাষ্প থাকে, ওজোন গ্যাস, জেনন গ্যাস, ওজোন গ্যাস প্রভৃতি থাকে। কিন্তু বায়ুমণ্ডলে ধূলিকণা, এই ধূলিকণা থাকার জন্য কি হয়, আকাশের রং নীল হয়ে যায়। তা আমাদের বায়ুমণ্ডলের কিসের ভিত্তিতে, সেটা অপশন এ হয়ে যাবে তার সঠিক অ্যান্সার। ধূলিকণা। নেক্সট কোশ্চেন, উষ্ণতার প্রসর সর্বাধিক হয়? উষ্ণতার প্রসর হচ্ছে সর্বোচ্চ উষ্ণতা আর হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা। সর্বনিম্ন উষ্ণতার যে বিয়োগফল যে মান, সেটা হবে উষ্ণতার প্রসর কোনো একটা অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সারাদিন প্রচন্ড উষ্ণ থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে রাত এবং দিনের উষ্ণতার পার্থক্যটা খুবই কম থাকে, এখানে খুব একটা বেশি হয় না।
মরু অঞ্চলে কি হয়, মরু অঞ্চলে দিনের বেলাতে উষ্ণ থাকে এবং রাতের বেলাতে খুবই শীতল থাকে। এর জন্য কি হয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধানটা অনেক বেশি থাকে। তাই নিরক্ষীয় অঞ্চলে কি হবে, উষ্ণতার প্রসার সব থেকে কম হবে, আর মরু অঞ্চলে সব থেকে উষ্ণতার প্রসার বেশি হবে। তাই এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মরু অঞ্চল উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি। হুম হুম। ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত এবং প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? সূর্য থেকে যে পরিমাণ সূর্যরশ্মি থেকে যে পরিমাণ আলোকরশ্মি আমাদের পৃথিবীতে পৌঁছায় তা পুরোটাই না এসে কিছুটা অংশ কি হয়, ফিরে চলে যায়। এই যে অংশটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে ফিরে চলে যায় সেটাকে বলা হচ্ছে অ্যালবেডো। এই অ্যালবেডো বিভিন্ন উপাদান থেকে বিচ্ছুরিত হয় এবং ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত হয় এবং প্রতিফলিত হয়ে ফিরে যায়, এবং সেটা যে ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত এবং প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ। তো এখানে যে অ্যান্সার বলছে 2, 7, 4, 5, এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ শতাংশ হবে 2% হবে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় কত? যেহেতু অক্ষাংশ আছে পৃথিবীর অক্ষাংশ যে অক্ষরেখা, তো প্রতি 1 ডিগ্রি অক্ষরেখার যে পরিবর্তন, নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি কিরণ দিচ্ছে লম্বভাবে, এখানে উষ্ণতা বেশি থাকে, এবং তার পরবর্তীকালে যে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে অন্তর করে আছে, তো বলা আছে এখানে যে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় কত ডিগ্রি সেন্টিগ্রেড। তো উষ্ণতা বৃদ্ধি যখন হবে তখন কি হবে, যত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাব তত সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয় এবং সেখানে উষ্ণতা কম হয়, এবং নিরক্ষীয় অঞ্চলে লম্বালম্বি পড়ে বা সরাসরি প্রতিফলিত হয়, তার জন্য এখানে উষ্ণতাটা বেশি থাকে। তাই উত্তর দিকে বা দক্ষিণ দিকে যত অক্ষাংশ বৃদ্ধি হবে তত কি হবে, উষ্ণতা আমার কমতে থাকবে। তো প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায়, এখানে অপশন আছে 0.26 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.27 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0.29 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হবে এর সঠিক অ্যান্সার। তাহলে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয় কোথায়? তো আমার বায়ুমণ্ডলের যেটা সর্বোচ্চ স্তর, সেই সর্বোচ্চ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শেষ হয় এবং সেই জায়গাতেই একটা রেডিয়েশন বলয় সৃষ্টি হয়। সেই রেডিয়েশন বলয়টার নাম হচ্ছে ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয়। এই ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয়টি সৃষ্টি হয় সর্বোচ্চ স্তর, সেই সর্বোচ্চ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কুমেরুতে প্রথম ওজোন গহ্বর আবিষ্কার করেন? যে ওজোন হোল আমরা জানি যে বায়ুমণ্ডলেরকে সুরক্ষা রাখার জন্য যে ওজোন স্তর আছে, যে সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি সেটাকে শোষণ করে দেয়, এবং তার ফলে কি হয়, এই ওজোন স্তর থাকার জন্য অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে না, এবং পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করলে আমাদের জীবজগৎ প্রকৃতির অনেক ক্ষতি হতো। সেই ক্ষতির হাত থেকে ওজোন স্তর আমাদেরকে রক্ষা করেছে। তাই ওজোন স্তরকে বলা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা। কিন্তু কুমেরুতে এই ওজোনে কি দেখা গেছে, গহ্বর দেখা গেছে, যার ফলে কি হয়, অতিবেগুনি রশ্মিটা প্রবেশ করে, এবং এটা প্রথম আবিষ্কার করেন যে করে যে 4টে অপশন, স্কোনবি, হেনরি বুসন, ডবসন আর ফারম্যান। এর মধ্যে স্কোনবি ছিলেন হেনরি বুসন আর চার্লস ফেব্রি প্রথম এটাকে কি হয়, ওজোন স্তরটাকে আবিষ্কার করেন। স্কোনবি এটা যে হেনরি বুসন আর চার্লস ফেব্রি দুজন ছিলেন, তারা ওজোন স্তরটাকে এবং এটা ওজোন গ্যাসটাকে আবিষ্কার করেন। স্কোনবি শনাক্ত করেন প্রথম স্কোনবিন। আর ডবসন যিনি ছিলেন, ডবসনের নাম অনুসারে ওজোন গ্যাসের যে ঘনত্ব পরিমাপের একক ডবসন, তার নাম অনুসারে করা হয় ডবসন। এবং লাস্ট যে হচ্ছে ফারম্যান, এই ফারম্যানই প্রথম কুমেরুতে ওজোন গহ্বর আবিষ্কার করেন। তার আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এটা অপশন ডি হবে তার সঠিক অ্যান্সার, ফারম্যান হবে। নেক্সট কোশ্চেন, ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব থাকে। তারা দেখেছেন যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে,
এবং ওখানে কি হয়েছে, ওখানেই তার ঘনত্ব কমে গেছে, তার ফলে কি গহ্বর সৃষ্টি হয়েছে। তাই ট্র্যাটোস্ফিয়ারে যেখানে ওজনের গহ্বর সৃষ্টি হয় সেখানে ট্র্যাটোস্ফিয়ারে ওজনের ঘনত্ব কত থাকে? এখানে হচ্ছে 220 ডবসনের কম, 220 ডবসন, 200 ডবসনের কম, 200 ডবসন। তো যেখানে 200 ডবসনের কম হবে সেখানে কি হবে, ওজন গহ্বর সৃষ্টি হবে। তাই ওজন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে ট্র্যাটোস্ফিয়ারে ওজনের ঘনত্ব থাকবে 200 ডবসনের কম। 200 ডবসনের কম হলেই সেখানে ওজন গহ্বর সৃষ্টি হবে এবং সেখানেই কি হবে, ওজন অতিবেগুনি রশ্মিটা প্রবেশ প্রবেশ করবে বেশি। নেক্সট কোশ্চেন, প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তরে বিদ্যমান। একটু আগেই বললাম যে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ম্যাগনেটোস্ফিয়ার, এখানে চৌম্বক ক্ষেত্র শেষ হচ্ছে পৃথিবীর। তো প্রোটন এবং ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তরে বিদ্যমান সেটা মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তার মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারে কি হয়, প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের এই স্তরেই বিদ্যমান থাকে। তাই সঠিক অ্যান্সার হয়ে গেল ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে মৌক্তিক মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো বায়ুমণ্ডলের যে স্তরগুলোতে বিভিন্ন মেঘ, আন্টার্কটিকাতে এক শীতকালে এক যে বর্ণময় মেঘের সৃষ্টি হয় সেটাকে মাদার অফ পার্ল ক্লাউড বলা হয়। এই মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় আমাদের ট্র্যাটোস্ফিয়ারে, মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয়। এবং মেসোস্ফিয়ার যে আছে, মেসোস্ফিয়ারে যে মেঘটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নৈশদ্যুতি মেঘ। এখানে একটা মেঘ সৃষ্টি হয় সেটাকে হচ্ছে নৈশদ্যুতি মেঘ বলা হয়। তাই এখানে অপশন হয়ে যাবে ট্র্যাটোস্ফিয়ার। পরের কোশ্চেন, অরোরা বা মেরু প্রভা সৃষ্টি হয় যে স্তরে। আমরা জানি সুমেরু প্রভা আর একটা হচ্ছে কুমেরু প্রভা। এই অরোরা বা মেরু প্রভাটা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের একটি স্তর। সেই স্তরগুলো অপশন দিয়ে আছে মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তো এখানে মেসোস্ফিয়ার অপশন হবে না, ম্যাগনেটোস্ফিয়ারও হবে না এবং এক্সোস্ফিয়ারও হবে না। এখানে অপশন হবে আয়োনোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ারই অরোরা বা মেরু প্রভা, যেটা সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা এখানে থাকে। এখানে কি হয়, গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে এবং এখানে বিভিন্ন যে প্রভা সৃষ্টি হয় তার মধ্যে মেরু প্রভা এটাকে বলা হয়। তাই অপশন হয়ে যাচ্ছে আয়োনোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, ওজোন ধ্বংসকারী মূল গ্যাস। আমরা একটু আগে দেখলাম যে ওজনের গহ্বর সৃষ্টি হচ্ছে। ওজোন গহ্বর সৃষ্টি হওয়ার জন্য কিছু গ্যাস দায়ী থাকে, যে মূল গ্যাস। এই গ্যাসগুলো যে কি করে, ওখানে ক্ষতি করে এবং এখানে তার ঘনত্বটা কমিয়ে ফেলে। তার মধ্যে বিভিন্ন যে গ্যাস আছে, সিএফসি, CO2, N2S2। তো সিএফসি কে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, তার মধ্যে সব থেকে ওজোন গ্যাস ধ্বংসকারী যে মূল গ্যাস, মূল গ্যাসের মধ্যে এখানে অপশন এ সিএফসি সেটাই হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন। সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন, এর বাণিজ্যিক নাম হবে ফ্রেয়ন। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর জলবায়ু কি প্রকৃতির হতো? যদি আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? প্রথমত কি আমাদের তো অস্তিত্বই থাকতো না। বায়ুমণ্ডল থাকার জন্য আমাদের অস্তিত্ব আছে। তার মধ্যে অক্সিজেন গ্যাস একটি গুরুত্বপূর্ণ গ্যাস, যেটার জন্য আমাদের সমস্ত জীবজগৎ বেঁচে আছে। তো যদি বায়ুমণ্ডলটা পুরোপুরি না থাকতো তাহলে পৃথিবীর জলবায়ু কি হতো, জলবায়ু কি প্রকৃতির হতো, জলবায়ুটা কেমন হতো? এখানে অপশন আছে অতি শীতল প্রকৃতির, অতি উষ্ণ প্রকৃতির, শীতল প্রকৃতির না উষ্ণ প্রকৃতির। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো, সেখানে উষ্ণতা ধরে রাখতে পারতো না। তাহলে এখানে কি হবে, উষ্ণ প্রকৃতির হতোই না, অতি উষ্ণ প্রকৃতির হতো না। কি হতো, বায়ুমণ্ডল না থাকলে সূর্য থেকে যে পরিমাণ সূর্যালোক আসতো তাহলে কি হতো, সেই পরিমাণে বিকিরিত হয়ে চলে যেত। বিকিরিত হয়ে গেলে আমাদের পৃথিবীর উষ্ণতা থাকতে একবারই কমে যেত। তাই এখানে অপশন হবে কি, শীতল হবে, কিন্তু সেটা হবে অতি শীতল প্রকৃতির। অপশন এ, অপশন এ হবে আনসার, যে বায়ুমণ্ডল না থাকলে আমাদের উষ্ণতা বা পৃথিবীর উষ্ণতা তো অতি শীতল প্রকৃতির। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কারণ কি? যে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ যে প্রতিফলিত হচ্ছে তার কারণ কি? বেতার তরঙ্গটা প্রতিফলিত হয়ে আমাদের ভূপৃষ্ঠে আবার ফিরে আসছে, তার কারণ কি? চারটে কারণ আছে। ওজোন গ্যাসের উপস্থিতিতে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। রেডিও তরঙ্গ হলো দীর্ঘ তরঙ্গ। এ ও বি দুটোই ঠিক, আবার কি এ ও বি দুটোই ভুল।
তো বেতার তরঙ্গটা প্রতিফলিত যে ফিরে আসে তার একটা কারণ কি, তার কারণ হচ্ছে রেডিও তরঙ্গ হলো দীর্ঘ তরঙ্গ। এই দীর্ঘ তরঙ্গের জন্য কি হয়, সে যেতে পারে সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তাই অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? তো বায়ুমণ্ডলে আমরা দেখেছি, বায়ুমণ্ডলে পৃথিবীর উপরিপৃষ্ঠে যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর থাকে, এই স্তরগুলো উষ্ণতার ভিত্তিতে ভাগ করেছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো দেখা যায় সেই যে ভাগটা, শ্রেণী বিভাগটা, সেটা উষ্ণতার পরিবর্তনের ভিত্তিতে প্রথম স্তরে উষ্ণতা কমতে থাকে, পরে উষ্ণতা বাড়ে, তারপরে উষ্ণতা কমে এবং তারপরে উষ্ণতা বেড়ে যেতে থাকে, এবং তার যেখানে পরিবর্তন সেই জায়গাতে এক একটা করে স্তর বিভাগ করা আছে। তো বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না? আমরা যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তরের মাঝে একটা স্তর থাকে 3 কিলোমিটার এর বিস্তার। এখানে যে স্তরটা থাকে ট্রোপোস্ফিয়ার, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, আর এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এর মাঝে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজ, এই ট্রোপোপজে কি হয়, উষ্ণতাটা বাড়া কমা কিছু হয় না, উষ্ণতা একই পরিমাণে থাকে। তাই এই অংশে কি হয়, উষ্ণতার কোনরূপ পরিবর্তন হয় না, উষ্ণতা একই রকম থাকে। এখানে অপশন হচ্ছে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো এক একটা স্তর, তার মাঝের যে অঞ্চল, সে মাঝের অঞ্চলটা থামা, পজ অঞ্চল থামা, সেটা যে ট্রোপোপজ। তাই এর অপশন 28 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক অ্যান্সার, ট্রোপোপজ। নেক্সট কোশ্চেন, টার্বোপজ। টার্বোপজ আমরা পড়েছিলাম ট্রোপোপজ। তার ট্রোপোপজ ছিল কি, যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে স্তর ছিল সেটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। তাহলে এখানে আছে টার্বোপজ। টার্বোপজ বলে, টার্বোপজ হলো কোথায়, যে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যে সীমারেখা সেটাকে বলা হচ্ছে কি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। তারপর হচ্ছে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার মধ্যে আছে, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার হচ্ছে মেসোপজ। মেসোপজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মধ্যে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যে হচ্ছে মেসোপজ, এটা উপরে স্ট্র্যাটোপজ। আর হোমোস্ফিয়ার আর এটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, এর যে সীমারেখা, এই সীমারেখাটাই হলো টার্বোপজ। এই সীমারেখাটাই হলো টার্বোপজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মধ্যে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের মধ্যে পেলাম কি মেসোপজ। আর হোমোস্ফিয়ার আর হোমোস্ফিয়ার হচ্ছে সমমণ্ডল, আর হেটেরোস্ফিয়ার হচ্ছে বিষমণ্ডল। এর মাঝে যে পজ থাকে সেই পজটার নাম হচ্ছে টার্বোপজ। তার এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবস। আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবস চারটি অপশন আছে, 5ই জুন, 11ই জুলাই, 23শে আগস্ট আর 23শে সেপ্টেম্বর। এর মধ্যে থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16ই সেপ্টেম্বর। এই অ্যান্সার হয়ে যাবে 16ই সেপ্টেম্বর হবে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ যন্ত্রের নাম কি? ওজোন গ্যাসের ঘনত্ব যে পরিমাপ করা হয় তার এককটা নাম হলো ডবসন। ওজোন গ্যাস পরিমাপের এককের নাম হচ্ছে ডবসন। ডবসন এর আবিষ্কর্তা, তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ডবসন একক। কিন্তু এখানে যে থার্মোমিটারে কি হয়, থার্মোমিটারে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপ করা হয়। অল্টিমিটারের উচ্চতা হচ্ছে বিমান, যখন বিমান থেকে উচ্চতা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে অল্টিমিটার যন্ত্র ব্যবহার করা হয়। অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিটাকে মাপা হয়, সেটা হচ্ছে অ্যানিমোমিটার। এখানে যে অপশন আছে স্পেকট্রোফটোমিটার, এই স্পেকট্রোফটোমিটারই হয় ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একটা যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। এইটাই হবে তার অ্যান্সার, অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রতি বছর পৃথিবীতে গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত? যে প্রত্যেক বছর আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, প্রত্যেক বছর পৃথিবী উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাহলে প্রত্যেক বছর যে গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত? অপশন আছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.0 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। তাহলে প্রত্যেক বছর যে গড় পৃথিবীতে যে উষ্ণতা বৃদ্ধি পায় 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই অপশন বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। তো আজ ক্লাসটি এই পর্যন্তই, পরের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের সাথে জুড়ে থাকতে হলে কেপি জেনিত একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সমস্ত নোটিফিকেশন, সমস্ত ভিডিও পাওয়া যাবে, এবং আমাদের কেপি জেনিত একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে এর সাথে যুক্ত থাকবেন। সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।